হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে টন্দীপের নিজের ব্লগে, সারা ব্লগে একটা সত্যি কথা বলেছে। কি জানো? সেই সত্যি কথাটা দিয়েই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। সত্যি কথাটা কি? ইচ্ছে করে না বলতে, তবু বলতে হবে, যেহেতু নিজে বললো নিজের দিদির জন্য টন্দীপ তার নিজের ফেস ভ্যালুটা তৈরি করতে পেরেছিল। আজকে নিজের মুখে স্বীকার করলো। এর সঙ্গে আরেকটা সত্যি কথা আজকে আমি টন্দীপের সামনে বলতে চাই। জানি না স্বীকার করবে কিনা বা আদৌ মেনে নেবে কিনা। আজকে হয়তো টন্দীপের মা একটু হলেও নাকি অনেকটাই আফসোস করে মনে মনে টন্দীপকে রেখে দিয়ে নিজের কাছে। আজ যদি টন্দীপের জায়গায় তার বড় মেয়েকে রাখতে পারতেন, আজকে তিনি কোথায় থাকতেন ভাবতে পারো? ভাবতে পারো, কিন্তু একটু হলেও ভাবতে পারো। এই আফসোসটুকু ওনার কিন্তু মনের মধ্যেই থেকে গেছে। তার জন্য এই চিড়চিড়ে ভাবটা। ভাবেন যে আজ যদি মেয়েটাকে উনি রাখতে পারতেন, তাহলে বা মেয়েটাকে আরেকটু তেলাতে পারতেন, তাহলে মেয়ের বৈভবটা উনি বুঝতে পারতেন বা আরও চাকতে পারতেন। ছেলের কাছে সেটাও সম্ভব হচ্ছে না। না, সবসময় খাটাখাটনি, ওই যাই হোক একটু করা, সেইভাবে নিজের হাতে নিজের সেই জায়গায় যেতে পারছে না। যে সৌমালিকে দেখলে তো বোঝা যায় যে ভাই কোথায় আছে, কি তার স্ট্যাটাস। সেখানে এদের দেখো কোথাকার কোন কুতকুল্লা, সেখানে ফটর 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 ফটর। যাকে চলে আসি আমার বক্তব্যে। ভাই আজকে ব্লগিং নিয়ে খুব কম বলবো। আজকে বলবো টন্দীপের ভাষণ নিয়ে কথা। এটা নিয়ে না বললে তো হবেই না। এত সুন্দর বক্তৃতা, এত সুন্দর তার ভাষণ, এইটা নিয়ে আমরা না বললে আর কী নিয়ে বলবো? এত সুন্দর সুন্দর খই ফুটছিল মুখে। আমি তো কি বলবো, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ভাই এই না হলে বর, এই না হলে আদর্শবান স্বামী, এই না হলে মনের মতো স্বপ্নের পুরুষ। ভাই যারা আপনাদের মেয়েকে এই সুপাত্রের হাতে তুলে দেওয়ার কথা মনে মনে ভাবছেন বা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তারা আরেকবার ভালো করে ভিডিওটা আজকের ভিডিওটা একটু ওয়াচ করবেন। ভাই এই হলো তার স্ত্রীর প্রতি কি বলবো, স্ত্রীর প্রতি তার মনোযোগ। যাই হোক, ধীরে ধীরে আসছি। তা ভিউয়ার্সদের বক্তব্য হচ্ছে যে চ্যানেলগুলো টন্দীপ চালাচ্ছে সেগুলো মোটেও টন্দীপের ক্যাপাবিলিটিতে তৈরি হয়নি, এবং সেখানে যে ভিডিওগুলো আছে টিনার, সেগুলো যাতে ডিলিট করে দেওয়া হয়, কারণ তাতে টন্দীপের খুব একটা কেরামতি নেই। এটাই খুব গাত্র দাহন হয়েছে টন্দীপের। কারণ তার মতে তার বাড়িতে তোলা হয়েছে ভিডিও, শ্যুট করা হয়েছে তার নামে, মানে যুগলের নামে ছিল, কিন্তু তবু সে এখন স্বীকার করবে না। সবার ফেস দেখা গেছে, সেখানে একা টিনার কি করে পুরো ব্যাপারটা বা শ্রেয়টা চলে যায়। এটা কিছুতেই মেনে নিতে চাইছে না, মেনে নেওয়ার কথাও নয়। কিন্তু সেগুলো তো কথা নয়, কথাটা হচ্ছে যেটা টিনার চ্যানেল ছিল, কারণ আমরা জানি অনেক আগে থেকেই টিনা টিকটক করতো, কাজেই তার একটা চ্যানেল ওর নামেই চলতো, যেটা সুরেখা মিত্র নামে ছিল। তা সেই চ্যানেলটা কি করে নাম চেঞ্জ করে অন্য নামে হয়ে গেল, এটা তো সত্যিকারের একটা ভাবনা চিন্তার বিষয়। যদিও এখন সেটা এরা মানতে চাইবে না, টন্দীপ বিশেষ করে মানতে চাইবে না, কারণ অলরেডি নাম তোলা শুরু হয়ে গেছে। কিন্তু আসল জায়গায় তো ভাই নাম অলরেডি নোটেড রয়েছে, সেখান থেকে কি করে নামটা ডিলিট করবে সেটা তুমি ভাবো। ওই চ্যানেলের নাম চেঞ্জ কতবার হয় সেটাও কিন্তু লিপিবদ্ধ থাকে, কাজে সেটা করা কোনো বড় কথা নয়। কিন্তু যেই নামে আসে প্লে বাটনটা, সেটা কিন্তু ওদের অ্যালটমেন্টে অবশ্য করে এখনও লেখা রয়েছে, ঠিক আছে? কাজে সেটা তুমি এখানে বসে বসে ক্যামেরায় বসে বসে ইরেজ করো, তার উপরে হোয়াইটনার দাও, তাতে কিছুই যায় আসে না। আসল জায়গায় যে নামটা থাকার সেটাই আছে, সেটা কোনো দিনই তোমার পক্ষে ইরেজ করে ফেলা সম্ভব হবে না। তোমার বক্তব্য হচ্ছে বিয়ের আগে টিনার কি কোনো ফেস ভ্যালু ছিল? না, ছিল না, অবভিয়াসলি ছিল না, কিন্তু টিনা টিকটক করতো, এটা আমরা জেনেছি। আচ্ছা, তার মানে টিকটকে টিনাকে চিনতো অনেকে। সেক্ষেত্রে তোমার তো কোনো টিকটকের ভিডিও ছিল না, কাজে তোমাকে কে চিনতো? প্রথম প্রশ্নটা ক্লিয়ার করলাম। দেন ইউটিউবের চ্যানেল, না সেটা ছিল না, টিকটক বন্ধ হয়ে গেছে, স্বভাবতই টিনারা সেই ব্যাপারটা ছিল না। কিন্তু যখন এই তোমাদের বাড়িতে আসে, তোমার স্বীকারোক্তিও রইল যে তোমার দিদির কল্যাণে তোমাদের এই চ্যানেলগুলো তৈরি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা তো সবাই জানে। তখন যে চ্যানেলটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু তুমি সহ তোমার ফ্যামিলি মেম্বার সহ তখন টিনাও তোমাদের মেম্বারের মতোই চ্যানেলের শো হয়েছে। কাজেই সেখানে শুরু থেকেই ও নিজের ফেস ভ্যালু যেভাবে করেছে, তোমারও ফেস ভ্যালু তৈরি হয়েছে। এমন নয় তোমার ফেস ভ্যালু তুমি আগে থেকেই তৈরি করে রেখেছিলে, তা তো নয়। ওর সঙ্গে থেকে থেকে তুমি তোমার ফেস ভ্যালু তৈরি করেছো, তাহলে দুজনে একই সঙ্গে শুরু করেছো। যদিও এই দৌড়ে টিনা অলরেডি টিকটকের কল্যাণে একটু এগিয়ে, তুমি অলরেডি কিন্তু পিছিয়ে। আর এই যে দাক্ষিণ্য, এই যে চ্যানেল থেকে রোজগার, এই যে নেম, এই যে ফেম, পুরোটাই যায় তোমার দিদির ওপর। তারপরে খাটনি, সে খাটনিটা খেটেছে কে খেটেছে তুমি নিজেও জানো। আজকে নিজের মুখে নির্লজ্জভাবে স্বীকার করতে বসলে, তাই না? যে সংসারে থেকেছে, খেটেছে, তার পারিশ্রমিক হিসেবে সে সব আরাম পেয়েছে, সব জিনিস ভোগ করেছে। ভাবো তুমি, একজন বাড়ির বউ যে কিনা বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যায়, সেখানে সে খাটাখাটনি করে নিজের ইচ্ছা থেকে। সংসারে বউরা নিজের দায়িত্ব, নিজের বাড়ি, নিজের কর্তব্য মনে করে খাটে, নাকি ঝিয়ের মতো খাটে, না কাজের লোকের মতো খাটে, যে দিনের শেষে আমি পারিশ্রমিক পাবো, সপ্তাহের শেষে পারিশ্রমিক পাবো, না মাসের শেষে পারিশ্রমিক পাবো, এই ভেবে আমরা কোনো সংসারে আসি, না আমরা বিয়ের পর শ্বশুর বাড়িতে যাই। আজকে টন্দীপ যেভাবে জিনিসটা ডিসক্রাইব করলো, তার মানে তো এটাই বোঝায়
সে এখানে থেকেছে, খেয়েছে, আরাম ভোগ করেছে, তাহলে তার বদলে সে খাটনি দিয়েছে, সে খাটনিটা তার দেওয়ারই কথা। উইদাউট খাটনি এখানে খাওয়া দাওয়া করা যেত না, এখানে থাকা যেত না, এসি ঘরে শোয়া যেত না, গাড়িতে চড়া যেত না, কারণ তার বদলেই তাকে খাটতে হয়েছে। তার মানে তুমি শ্বশুরবাড়িতে যাবে, গিয়ে খাটাখাটনি করবে, কারণ তুমি সেখানে খাওয়া দাওয়া পাও, তুমি সেখানে আরাম করার সময় পাও, তুমি সেখানে টিভি দেখো, তুমি সেখানে ঘুরতে নিয়ে যায় তোমাকে, তার বদলে তোমাকে খাটনি দিয়ে সেইগুলোর টাকা পরিশোধ করতে হবে, কারণ তুমি টাকা দিলে তো তো ওদের মান সম্মানে লাগবে, কাজে খাটনি দিয়ে তুমি পোষাবে, তাই না? কি অসম্ভব, মানে কি বলবো, নেহাত বাজে কথা মুখে আনি না, তাই এই জঘন্য নিকৃষ্টতম প্রাণীটার মুখ থেকে আজকে এই ধরনের কথা শুনতে হলো একটা গৃহবধূ সম্বন্ধে। তোমরা যারা ভিউয়ার্স আর আছো ওর, তারা নিজেরা নিজেকে ডেসক্রাইব করো তো ওই জায়গায় বসিয়ে। একটা স্ত্রী তার স্বামীর ঘর করতে আসে কত আশা নিয়ে, তার বদলে তার যখন বনিবানা হয় না, সেখান থেকে সে চলে যায় বা চলে যেতে বাধ্য হয়, তারপরে তাকে শুনতে হয় সে নাকি এত এত সোনা চুরি করে নিয়ে গেছে। ভাবতে পারো, স্ত্রী ধন বলে কি কোনো জিনিস নেই? তার জিনিসপত্র সে রিকভারির দিন নিয়ে গেছে, তাকে বলা হচ্ছে কুকুরের মতো জিনিসগুলো খুঁজে নিয়ে গেছে। এটা কোনো হাজবেন্ড, মানে আদর্শবান হাজবেন্ডের মুখের ভাষা? আচ্ছা, তোমরা সেপারেশনে আছো, তোমাদের ডিভোর্স ফাইল হয়েছে, আগের কথা বলছি, তখন তার জন্য তোমার মাল রিকভারি হয়েছে, সেই জন্য সেটা সেপারেশনের মানে নিয়ম হিসেবে জিনিসগুলো চলে গেছে। সেটা নিয়ে এত গাত্রদাহন কিসের? সেখানে যখন সে বউকেই মেনে নেবে না, তাহলে বউয়ের বাড়ি থেকে যে দানের জিনিসগুলো দেওয়া হয়েছিল বউকে আসার সময়, তাহলে সেই জিনিসগুলো তার বউ নিয়ে যাবে, এতে তার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এটা কোন ধরনের নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে আজকে বসে বসে অন ক্যামেরা একটা ইউটিউব প্ল্যাটফর্মে এত লোক ইন্টারন্যাশনালি একে ওয়াচ করছে, যারা দূরে আছে, বাঙালি যত আছে, তাদের মনে কি একবারও প্রশ্ন হচ্ছে না এগুলো আমরা কি শুনছি, এর মুখে এরা কি বলছে? আজকে 5 বছর ধরে এরা হ্যাপি ফ্যামিলি হিসেবে যে লাইফটা দেখিয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সকে, তার মানে তারা তাদের ঠকিয়েছে। আজকে বলছে বউয়ের এই খাটাখাটনিটা তো করারই কথা, তার বদলেই তো সে আরাম পেয়েছে, সুযোগ সুবিধা পেয়েছে। মানে এটা কি, এরা কারা, কোথার থেকে এসছে? অন্যদিকে এভাবেও তো ভাবতে বাধ্য করছে, আজকে মা যে সংসারে খাটছে, তার রান্না করছে, তার মানে সে যে এসি ঘরে শুচ্ছে, খেতে পাচ্ছে, তার জন্যই সে পরিবারতে এই খাটাখাটিগুলো করছে। তার বাবাও খেতে পাচ্ছে বলেই ঘরের এইসব কাজকর্ম করছে, আর তার জন্যই টন্দীপ সেভাবে খাটে না, শুধু ক্যামেরা নিয়ে ঘুরে লোকের মুখে খাবার তুলে দেবে বলে। ও মালিক, অ্যাকচুয়ালি ও বাড়ির মালিক হিসেবে ট্রিট করছে, আর সবাই ওর প্রজা, চাকর বাকর, ঝি, এইসব। প্রত্যেকের বিরুদ্ধে ওর অ্যালিগেশন তো প্রকাশ পাবে এরপরে, যে ওকে ছেড়ে যাবে। আজকে বউ দিদি চলে গেছে, দিদির বিরুদ্ধে নানান অ্যালিগেশন ও এনেছে, তোমরা সবাই জানো। সে দিদির শ্বশুরবাড়ি অবধি টেনে এনেছে, তাকে তার কীভাবে কাটিয়েছে, কত পয়সা দিয়েছে, হাজারো অ্যালিগেশন। আজকে দিদির নামে যতই তার মুখ দিয়ে ঝরে ঝরে পড়ুক মধু, কিন্তু যাকে একবার আমি জুতো পেটা করে দিয়েছি, তারপরে আবার গরুদান করে কি লাভ? কি লাভ? আজকে বলছে 3.5 লাখ টাকার সোনা তার নিজের, বাদ বাকি 12 লাখ টাকার মতো সোনা সেই বাড়ি থেকে নিয়ে গেছে। সন্দীপ বসে রয়েছে, তোমার মনে হয় যে কিনা একটা চ্যানেল ফেরত পাওয়ার জন্য সে সারাদিন না খেয়ে ঘরে দরজা বন্ধ করে বসে রয়েছে, সে কিনা 12 লাখ টাকার সোনা নিয়ে গেছে কিনা ও কোথাও কোনো জিডি নেই, কোথাও কোনো পুলিশি মানে খোঁজখবর নেই, কোনো রকম লাফালাফি নেই, ও চুপ করে ঘরে বসে আছে, ও ছেড়ে দিয়েছে। এত সোজা? আমাদের কি মনে হয় ও নিজেই বললো না লোক এত বোকা নয়, ঘাসে মুখ দিয়ে চলে না? আজকাল সবাই সব লোক বোঝে, অ্যাকচুয়ালি সবাই সব লোক বোঝে যে কেন বউয়ের ওপর এই অ্যালিগেশনগুলো লাগানো হচ্ছে, কারণ নিজে সে চুরি করে বসে রয়েছে বউয়ের টাকাটা, আর যে টাকাটা রয়েছে সেটা নিতে পারছে না, তার জন্য এই গাত্রদাহন, তার জন্য এই চোরের অপবাদ। নিজে চোর হয়েছে, তাই না লোককে চোর বলা? লজ্জা করে না একবারও ভগবানের ভয় লাগে না যে যেগুলো বলছি সেগুলো সত্যতা তো সব জানি, তবু বলছি মুখ বাড়িয়ে, মুখ উঁচিয়ে? একবারও ভাবছি না যে আমি আর বেচতে আর কি বেচবো, ভিউজের জন্য আর কি বাকি রয়েছে? এখন চোর অপবাদ দেওয়াটা বাকি ছিল, অনেকদিন আগে থেকে দিচ্ছিল, এখন জোর গলায় বলছে। তাহলে নিজে আগে 5 লাখ টাকার হিসাবটা ক্লিয়ার কর, ছোট লোক। সত্যি বলছি, এই ছেলেকে কে আদর্শবান ইয়ে বলে? না বউয়ের সম্মান করতে জানে, না শ্বশুরবাড়ির সম্মান করতে জানে। কেউ কি বলেছে তোদের বাড়ির সম্বন্ধে কোনো আজে বাজে কথা? অথচ বলার অনেক গ্রাউন্ড আছে। না তোর মা তোর বাবার সঙ্গে থাকে, না তোর বাবার তোর মার সঙ্গে কোনো ভালো রিলেশন আছে, না তারা এক ঘরে থাকে, বলার তো অনেক অনেক কারণ আছে, তবু লোক সেইভাবে বলে না। যেটুকু বলেছে, বলে দেখেছে, এদের বলে কোনো লাভ নেই, কারণ তোদের মতো কেউ না, বারবার একই কথা চরিত্র হনন করেই যাবে। যার চরিত্র নাই তার কি হনন করবে? যার চরিত্র আছে তারই বারবার হনন করার চেষ্টা করা হয় রে। যাদের চরিত্র বলে কিছু নেই, তাদের চরিত্র নিয়ে লোক কথা বলতে ঘৃণা বোধ করে। আজকে ছেলে তার বউকে জঘন্যভাবে ছোট লোক, কুকুর, আরও কী বলে ডাকছে, আর শাশুড়ি, সে মা স্থানীয় লোক, সে পাশে বসে নিশ্চয়ই শুনছে আর বাহবা দিচ্ছে। ছেলের চরিত্র কী সুন্দর তৈরি হচ্ছে কি তৈরি হয়ে গেছে, আরেকটা ছেলেকে গোল্লায় যাওয়ার জন্য নিজের কাছে রেখে দিয়েছে। এইসব হ্যাঁ,
তুই হাজব্যান্ড বলছিস কাকে? টিনার সঙ্গে কোন হাজব্যান্ড আছে? বিয়ের আগে, ডিভোর্সের আগে কে বিয়ে করবে? বললেই হয়ে যাবে নাকি? মুখে বলবি আর ওর হাজব্যান্ড গজিয়ে যাবে? প্রমাণ দিবি। এই যে বললি না ও হাজব্যান্ডের সঙ্গে থাকে, ফ্ল্যাটে দাদা বলে, অমুক বলে, এই যে শুধু মুখে বললেই হবে না, এর প্রমাণ চাই। তুই জেনেছিস কোথায়, কিভাবে বলছিস যে ওর হাজব্যান্ড আছে, ও হাজব্যান্ডের পরিচয় দিয়ে ফ্ল্যাটে নিয়ে গেছে, দাদা বলে, হাজব্যান্ড বলে, যা বলছিস সব জিনিসের প্রমাণ দেখাবি। তোর কাছে না থাকে তুই যার কাছে শুনছিস তাকে নিয়ে হাজির করবি, কারণ শুধু মুখে বললেই হবে না, সমস্ত জিনিসের প্রমাণ চাই। চুরি করেছে যে সেই গয়নাগুলো, সেগুলোর প্রমাণ দিবি। নিশ্চয়ই গয়নার রিসিট আছে, সমস্ত জিনিসের প্রমাণ দিবি। যে কটা গয়না, ওই 12 লাখ টাকার গয়নার রিসিট দেখাবি। কোথা থেকে তৈরি হয়েছে জানা তো এখন সবটাই দরকার, সব জিনিসের দরকার। কোথা থেকে গয়নাগুলো এসছে, কোন গয়না বা কোন গয়না কোথায় গেছে, সমস্ত জিনিসের আমাদের প্রমাণ চাই। প্রমাণ ছাড়া তো কোনো কথা বললে হবে না। আজকে টিনা কোনো কথা বললেই প্রমাণ 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 করে ওর মাথা খেয়ে ফেলা হয়, তাহলে আজকে যে কথাগুলো বললি সমস্ত জিনিসের প্রমাণ চাই। 3টে চ্যানেল যে তোর, তার ওনার হিসেবে তুই প্রমাণ দেখা, প্রমাণ দেখাবি। শুধু এখানে নাম তুললে হবে না, প্রমাণটা দেখাতে হবে। ওই কুপন কোডগুলো চেঞ্জ করতে হবে, কর ওগুলো বসে বসে। টিনার মুখগুলো যেন দেখা না যায় অন্তত শর্ট ভিডিওতে, সেগুলো কর। আজকে ওই চ্যানেলগুলো টিনা যদি দাবি করে নিয়ে নেয়, তাহলে তুই এমনিই এটা রাখতে পারবি না নিজের কাছে, ভালো করে জানিস। তার জন্য বলছিস যে চ্যানেল না থাকলে আমি কি করব। তোমাদের চিন্তা, আমার অনেক কিছু করতে পারি, করবি, করতে তোকে হবে, কারণ পতনের সময় তোর আগত। তার জন্যই বললি না নিজে, পিপিলিকার পাখাওড়ে মরিবার তরে, প্রবাদ বাক্য, নিজের প্রবাদ বাক্যটা নিজেই আওড়াচ্ছিস, আমাদের বলে দিতে হচ্ছে না। মানে বেশি মাথার মধ্যে এগুলো ঘোরাফেরা করছে, তাই নিজের মরণটা নিজেই দেখতে পাচ্ছিস। অ্যাকচুয়ালি সবসময় গেস্ট আসে, গিফট আসে, সবই জিয়ের ব্যাপার, তাই না? আবার তো শুনছি পিয়াও আসবে, তা এগুলো তো দরকার আমাদের। আমরা তো অন ক্যামেরা সমস্ত দেখবো, না দেখালে চলবে কি করে? লোককেই শুধু অপবাদ, তার হাজবেন্ড বানিয়ে দিচ্ছিস। তা সবের তো প্রমাণ দেখাতে হবে না। যার ডিভোর্সই হয়নি, তার নাকি হাজবেন্ড, তার নাকি বিয়ে হয়ে গেছে, তা তোর দিদি তো কতবার অ্যাবর্শন করিয়ে দিল, এই সমস্ত প্রমাণগুলো তো দিদি দেখাতে পেরেছে, কেসগুলো উঠেছে। অ্যালিগেশন লাগালেই হবে না, অ্যালিগেশনের লাগালে তার সম্বন্ধে প্রুফ চাই। উইদাউট অ্যালিগেশন কোনো প্রুফ, কোনো অ্যালিগেশনই অ্যালিগেশন না। আর কারোর নামে এইভাবে চট করে কোনো কিছু বলে দেওয়া, এটা কিন্তু তোকে বিপদে ফেলবে। এইবার বিপদে ফেলবে, কারণ অনেক হয়েছে, অনেক হয়েছে। ওই দিদিদের কথায় উঠছিস বলছিস না, এইবার দেখ কি হয়। ভবিষ্যৎকে ভয় পা। ছেলেটা বড় হবে, একদিন জানবে, সমস্ত ব্যাপারটা জানবে। তুই যতটুকু জানাবি ততটুকুই জানবে না, অনেক কিছু জানবে। আর এই ডিভোর্সটা যেহেতু হচ্ছে না, কাজেই দেখতে পাবি কি হয়। তখন এই প্রশ্নগুলো আসবে, কেন মা বাড়িতে নেই? চলে যদি যাবে, যদি অন্য কাউকে বিয়ে করবে বলে চলে যাবে, তাহলে তোমাকে কেন ডিভোর্স দেয়নি? বুঝেছিস? প্রশ্নগুলো কিভাবে তোর দিকে ঘুরে ঘুরে আসবে, তৈরি কর, সব উত্তর তৈরি কর। কারণ এইগুলো তোর, যে বলছিল না তোর দিদি, গর্ত করে রাখবে। একটা গর্ত বোঝাতে গেলে আরেকটা গর্ত খুঁড়তে হয়, সেই গর্তটা খুঁড়বি। একটা গর্ত খুঁড়েছিলি কাউকে ঢোকাবার জন্য, আর আরেকটা গর্ত তুই খোর পাশেই নিচে ঢোকবার জন্য। তো দিদিই তোকে ঢুকিয়ে দিয়ে যাবে, কারণ ওর বুদ্ধিতেই তো চলিস। যার বুদ্ধি হাঁটুতে তার আর কি হবে? এই যে তুই বলছিস না, এই যে তোমরা বলো, এই লজিকটা আমার মাথায় ঢুকছে না। এই লজিক, এই যে লজিক কথাটা, এই লজিক বুঝতে গেলে যে এডুকেশনটা প্রয়োজন, সেই এডুকেশনটা তো নেই। ওটা 8 পাশে আসে না। একটা লজিক বুঝতে গেলে অন্তত 11-এ পৌঁছতে হয়। জানিস তো লজিক একটা সাবজেক্ট আছে, যদিও সেই লজিকের কথা এখানে বলা হচ্ছে না, এটা হলো জীবনের লজিক। সেটা বুঝতে গেলে যে অভিজ্ঞতাটুকু লাগে, সেই অভিজ্ঞতাটুকু তোর নেই। কারণ তুই ওই বাবা মার আঁচলের তলায় থেকে আর কলকাতায় ওই কিছু কিছু ঘুরে, ওই দিদির কল্যাণে, মামার বাড়ির কল্যাণে ঘুরে তুই বিশাল কিছু মনে করেছিস। একটু বড় বাজার, একটু নিউ মার্কেট গিয়ে তুই বিশাল বুঝেছিস। আমি বুঝেই গেছি। এই যে তুই কোথায় গেলি দাঁড়া বলছি, নিউ মার্কেটে যেসব জিনিসপত্র কিনে, আমি বুঝেই গেছি তুই কতটা চালাক। সব জিনিসগুলো ঠকে ঠকে কিনে আনলি। নিজেকে বোঝাস তো আমি বিশাল গুছিয়ে চলি, আমি মানে গোছানো, আমি সব কিছু দাম টাম জানি। অ্যাকচুয়ালি তুই ওই তোদের ওই গ্রাম্য জায়গাতেই ঠিক আছিস, বুঝেছিস? কলকাতায় চলা আর কলকাতায় বার্গেনিং করে জিনিস কেনা আর ঠকা, এটা শিখতে হয়। এটার জন্য এখানে থাকতে হয়। ওই 2 দিনের জন্য এসে এখানে ওসব কেউ করতে কেউ পারবে না। তার জন্য জায়গা আলাদা, তার জন্য ওই চাঁদনিও নয়, তার জন্য ওই নিউ মার্কেটও নয়, বুঝেছিস? বলছি তো, নিজেকে অত্যাধিক ওস্তাদ মনে করেছিস, তার জন্য ওই পিপিলিকা ওটাই তুই, তার পিঁপড়েটা তোর তুই, পাখাটা তোর উঠছে। এইবার দেখ উঠতে থাকছিস, বেশি উঠলে কী হবে তুই নিজেই বলেছিস। ওপরে তো সিলিং ফ্যান চলছে না, পাখাটা কেটে গেলেই তো ধপ করে পড়বি না, আবার সেই তোর পায়েই হাঁটতে হবে, আর পাকায় উঠতে পারবি না। দিন তোর আসছে পতনের, উপর থেকে ধপ করে পড়বি। তার জন্য মাঝে মাঝেই তোকে সোফা ধরতে হয়। আচ্ছা, তোদের ওই সোফাটা যেটায় বসে তুই আজকে বক্তৃতা মারছিলি, ওই সোফাটা তো গেটের মুখে ছিল, যেটাকে কিনা প্যারালাল রেখে বলছিলি এইভাবে রাখলে, টিভি এখানে টাঙালে খুব অসুবিধা। আজকে কী করে সোফাটা ওইভাবে সেট হয়ে গেল? একইভাবে ওপরে সোফাটাও সেট করা রয়েছে, তাই না? আজকে কী করে সেট হয়ে গেল? তাহলে আগে কেন সেট হয়নি? তার মানে টিভিটা তোরা ওপরে লাগাবি, তোর বাবাকে বোঝাতে দিসনি যে এইভাবে রাখলে অসুবিধা চলাফেরার, টিভিটা এখানে লাগলে অসুবিধা, কাজে টিভিটা ওপরে রাখি। দেখ তো বাড়িতে থাকা লোক তোর বাবা, তাকেই তোরা পট্টি পরিয়েছিলি যে সোফাটা এইভাবে রাখা যাবে না, কিন্তু দেখ পুজোর সময় সোফাটা তোরা কি সুন্দর রেখে দিলি। এখন দেখ ওখান থেকে আর নড়ছে না, টিভি তার ওপর থেকে নিচে আসবে না, সেট হয়ে গেছে না ওপরে।
দেখ এখন তোরা ইয়ে করছিস, তোর বাবা কীরকম দেখ বুঝছে কিন্তু সব, যে তোর পাতানো দিদি এসে তোর বাবার মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে গেল, ব্যাস। সে আর কোনো জিনিসটাই এখন দেখতে পাবে না, কত কি বুঝিয়ে, কত কি সুজিয়ে, কত রকম ফন্দি পিকিট দিয়ে, কত রকম ধমকিয়ে, কত রকম চমকিয়ে গেছে। এখন তোরা তো হাতের পুতুল, যা বলবে তাই করবি। এই যে বাত, এই যে ভাষণ, এগুলো সবই তো তোদের প্ল্যানিং হচ্ছে। প্ল্যানিং কিসের প্ল্যানিং? কন্ট্রোভার্সি প্ল্যানিং। কারণ কন্ট্রোভার্সি ছাড়া চ্যানেলটা ভিউজ পাচ্ছে না। আমি তো বলেছি, হয় তুই চ্যানেল বন্ধ করে কন্ট্রোভার্সিতে চলে আয়, ভালো কন্ট্রোভার্সি করিস, কারণ বউকে নিয়েই তো বলবি, আর কাউকে নিয়ে বলতে পারবি না, ওই বউকে নিয়েই বলবি। তা ডিভোর্সও যখন দিচ্ছে না, এটা লেন্দি চলবে, তুই কন্ট্রোভার্সিতে চলে আয়, ঠিক আছে? তোর ডকুমেন্টস অ্যাপ্লাই করেছে বলে তোর যে ভুল ভ্রান্তিটা আছে, অ্যাকচুয়ালি তোর ডকুমেন্টস কিছু ওখানে ইউজ করেনি, তোকে দিদিরা বলেনি। ওর বাবা মার নামেই ও ফ্ল্যাটটা নিয়েছে, তোর ডকুমেন্টস নেয়নি। কারণ তোর ডকুমেন্টস দিলে তুই যদি ওখানে গিয়ে সেই জিনিসটাও চিনিয়ে নিস, ওর সেই বুদ্ধিটা ওর আছে। তোর নামটা এসছে কেন? কারণ ওর ডিভোর্স চলছে, আর দুদিন পরে তোর কাছ থেকে ওর ছেলেটা ওর কাছে যাবে। এই জন্য ফ্ল্যাটের ওনারকে ও সমস্ত জিনিসটা বলে রেখেছে, তার জন্য তোর নামটা এসছে। তোর নামে নেয়নি, এটা বলেনি তোর দিদিরা। তোর ডকুমেন্টস দেবে কেন? তোর নামটা এসছেই তার ছেলের জন্য, ওই ছেলের সঙ্গে তোর নাম জড়িয়ে রয়েছে। তো যেভাবে তুই তোর ছেলের মানে ওর ছেলের সঙ্গে ওর নিজের নামটাও জড়িয়ে রয়েছে, ওটা তো সিলভার প্লে বাটন না, মানে ওই বার্থ সার্টিফিকেটটা যেটা তুই খুঁচিয়ে তুলে দিতে পারবি, তাহলে তো আবার তোর জেল টেল হয়ে যাবে। ওটা তো পুলিশি ব্যাপার, আইনি ব্যাপার, ওখান থেকে তো আবার তোলা যাবে না। বুঝতে পেরেছিস? কাজে এই যে একটা ভুল ভ্রান্তি তোকে কে বুঝিয়েছে যে তোর নামে তোর ডকুমেন্টস দেখিয়ে ফ্ল্যাটটা নিয়েছে? দিদিরা পরিষ্কার করে দেয়নি যে ওই ডকুমেন্টস ওর নিজের বাবা মার নামেই করেছে? তোর নামে করবে, তারপর তুই কোনদিন বলবি এটা আমার ফ্ল্যাট? পাগল নাকি? একবার চ্যানেল চলে গেল, আবার ফ্ল্যাটটাও চলে যাবে? ও কি বোকা? বোকার মতো কাজও করে না। কাজে তুই বোকার মতো ভাবছিস যে ও তোকে এখনও মান্যতা দেয়। ওই যে মান্যতাটুকু দেয় সেটা হচ্ছে ডিভোর্স হয়নি বলে, যে ডিভোর্স হবে ওই অমুক লোকটার সঙ্গে, কিন্তু আমি এখন ডিভোর্স দেবো না, ওই জন্য নামটা আসছে। আর আসছে তার ছেলের বায়োলজিক্যাল ফাদার বলে, বুঝেছিস? এইটা হলো ব্যাপার, কিছু করার নেই। ছেলে স্কুলে ভর্তি করতে গেলে বাবার নামটা লাগবে, এটা তো কিছু করার নেই, ওটা দিতেই হবে। যেমনভাবে তোকে ভর্তি করতে হয়েছিল, ছেলেকে মার নাম লেগেছিল, সেখানে তো তুই অন্য কারোর নাম দিতে পারবি না, কারণ এটা যদি আবার স্কুলে গিয়ে খোঁজখবর নেওয়া হয় তাহলে তো পুলিশি ব্যাপারে তুই ফেসে যাবি। বুঝতে পেরেছিস? ভিতরের ব্যাপারগুলো এইভাবে পরিষ্কার করে বলতে হয়। তুই যেগুলো বলতে বসেছিস সেটা হচ্ছে তোর লজিকের অভাব। কাজেই লজিকের অভাব থাকলে মানুষের ওরকম ভুলভাল বকে। কাজেই ফালতু বকছিস। ওই যে লোক ঘাসে মুখ দিয়ে চলে না, অ্যাকচুয়ালি চলে না, আমরা চলি না, কারণ ঘাসের এখন ভীষণ অভাব। ঘাসের মুখ দিয়ে চলতে হয় না, আমরা এখন সব মুখ এই ইউটিউবের পর্দায় গুঁজে রাখি। কাজে কে কী করছে, কে কী বলছে, এইগুলো না আমরা নিয়ে যাই বলিস মাথার মধ্যে সবসময় পাক খেতে থাকে। কাজে কখনো বা ঘরে দেখ আলোচনাও করি এক একটা সমস্যা নিয়ে, আর আলোচনা করলে অনেক জিনিস জানা যায়, বা অনেক যে ঘটনাগুলো নিয়ে ভাবনা চিন্তা করে নিজের মাথা থেকে কিছু বেরোয় না, আলোচনার মাধ্যমে সেগুলো অনেকই চোখের সামনে চলে আসে বা কানে চলে আসে, বুঝেছিস? কাজে এই যে ফালতু বকছিস বসে বসে, তাতেও মনে হয় না ভিউজ বেশি হলো আজকে? দেখলাম কত 50,000, তাই না? তাও 1 লাখ হলো না, দেখি কালকে হয় নাকি, মানে আজকে হয় নাকি, দেখা যাক 24 ঘন্টা পরে কীরকম ভিউজ দাঁড়ায়। এত কন্ট্রোভার্সি করেও যদি ভিউজ না হয়, সত্যিকারের এবার মাথা ঘুরতে হবে। কারণ এমনিও মাথা ঘোটার কথা, কত লাখ টাকার গয়না বললো না নিয়ে চলে গেছে, তাহলে ওর ঘুম হয় কী করে? একটা থানায় তো একটা রিপোর্ট করা উচিত ছিল, করেছে? সেই দিদি বলে না যে এইসব করলে একটা থানায় রিপোর্ট চাই, সেই রিপোর্টটা ছাড়া তো তোর এইসব অ্যালিগেশন কোনো কাজেই দেবে না। ভিডিওটা এখানেই শেষ করি। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, অ্যাকচুয়ালি এটা বলেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য করেই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।